আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ ভালো করেই জানে কাকে কিভাবে বানাতে হবে। এই মিরাজ আফ্রিদির যদি দুইটা হাত থাকতো তাহলে কি হতো একবার চিন্তা করেন। তো আজকের ভিডিওতে তার এইসব বন্ডামি দেখাবো। তাছাড়াও দেখাবো এই ভাইরাল কাপল শেষ পর্যন্ত ওমরের কাছে ক্ষমা চাইলো, কিন্তু কেন? আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। আর সর্বশেষে দেখাবো ক্রাশ নীলা রমনাতে গিয়ে কেন হ্যারাসমেন্টের শিকার হয়েছিল, কি হয়েছিল তার সাথে। তো ভিডিও বেশ ইন্টারেস্টিং হবে, লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। সময় কম, শুরু করো। প্রথমেই মিরাজ আফ্রিদির কাছেই মিরাজ আফ্রিদি যাকে সবাই চিনেন, প্রথমে সে আলোচনায় আসে তার ইউটিউব চ্যানেল বিক্রি করে, নিজেই তার ইউটিউব চ্যানেল বিক্রি করে দেয় আর মানুষের সিম্পিতি নেওয়ার জন্য লাইভে এসে বলে তার চ্যানেল হ্যাক হয়। বিষয়টা অনেকেই মানতে পারেনি, সেই থেকে অনেকে তাকে সিম্পিতির রাজা হিসেবেই চিনে। আর আমরা তো বাঙালিরা বেশ ইমোশনাল হয়, আর তার হাত নাই দেখে আমরা বেশ ইমোশনাল হয়ে তাকে আবার সাপোর্ট করা শুরু করি। যখনই তার ভিউজ কমে যায় তখনই সে নতুন গল্প তৈরি করে আবার আলোচনায় আসে। গত কয়েকদিন ধরে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। তা নিয়ে অনেকেই সমালোচনা করে যাচ্ছে, অনেকেই বলে যাচ্ছে ওর যদি দুইটা হাত থাকতো তাহলে কি করতো। আল্লাহ ভালো করেই জানেন কাকে কিভাবে বানাতে হবে, এই জন্যই তাকে এমন রূপে বানিয়েছেন তিনি। আসলেই চিন্তা করা যায়। অনেকে এটাও বলে যাচ্ছে কয়েকদিন পর সে আবার লাইভে আসবে, এসে তার এই দুই হাত নাই দেখে সিম্পিতি নেওয়ার চেষ্টা করবে, আর আমরা বাঙালি আমরা আবার পটে যাব। তো দেখা যাক শেষ পর্যন্ত সে আসলে কিভাবে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। এবার সে ভাইরাল এই কাপলের কাছে। এই কাপল আর ওমর অন ফায়ারের মধ্যে তো বেশ যুদ্ধ চলতেছিল এতদিন, দুজনেই দুজনকে নিয়ে অনেক রকম ভিডিও বানাতো। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক সাইবার যুদ্ধ চলতেছিল তাদের মধ্যে, কিন্তু ওমর অন ফায়ারের কাছে শেষ পর্যন্ত তাকে হার মানতেই হলো। কেন হার মানতে হলো তা হয়তো সবাই জানেন। ওমর অন ফায়ারের আর্মিরা তাকে সবসময় পচাতো, তার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে বাজে বাজে মন্তব্য করে আসতো তারা। আর ওমর অন ফায়ার তাকে কেন রোস্ট করেছিল তাও সবার জানা। এই কাপলের বাচ্চা মারা যাওয়ার পর তারা এভাবেই ভিডিও করেছিল, যা ওমর অন ফায়ার মেনে নিতে পারেনি। তারপরে ওমর অন ফায়ার এসব ভিডিও করা শুরু করে, কিন্তু ওমরের এইসব ভিডিওর সে কাউন্টার দিচ্ছিল এতদিন। কিন্তু গতকাল সেই ভিডিওটা আপলোড করে আর ওমর অন ফায়ারের কাছে সে ক্ষমা চায়, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। সে ভালো করেই বুঝতে পারে ওমরের সাথে আসলে পেরে ওঠা সম্ভব নয়। যাক, শেষ পর্যন্ত সে তার ভুল বুঝতে পারছে, এটাই সবচেয়ে বড় বিষয়। এবার আসি ক্রাশ নীলা ওরফে ক্রস নীলার কাছে। আসলে উনি নাকি তৃতীয় লিঙ্গের, সেটা আমি এতদিন জানতাম না, কিন্তু ওনার এই লাইফটা দেখে এমন একটাই নিশ্চিত হয়ে যায়। কালকে আমি রমনাতে যাই, কিছু সাপড়ি পোলাপান পিছনে আসে। তার কণ্ঠস্বরের মধ্যে মেয়েলি কোনো ভাব নেই। যাক, সে যাই হোক না কেন সে তো মানুষ। এদিকে সে নিজেই স্বীকার করে সে প্রস্টিটিউট, আর প্রস্টিটিউটের সাথেও তো এমন খারাপ ব্যবহার করা যায় না। আমি প্রস্টিটিউট, ঠিক আছে, সেটা তো রমনাতে তার সাথে যা হয়েছে তা সত্যি দুঃখজনক। ক্রাশ নীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। সে কক্সবাজার যাবে, রমনাতে যাবে, বাংলাদেশ স্বাধীন দেশ, আর এখানে তাকে এভাবে হ্যারাসমেন্ট করা আসলে কতটা যৌক্তিক তা সবার কাছেই প্রশ্ন থাকলো। লাইভে এসে সে অনেকগুলো কথাই বলে, তার কিছু অংশ আপনাদের শোনাই আমি। কথা হলো যে বাংলাদেশে তো হাজার হাজার প্রস্টিটিউট আছে না, আর কক্সবাজারে অনেক প্রস্টিটিউট আছে। সো তাদেরকে নিয়ে পড়তি, আমাকে নিয়ে পড়লি কেন রে ভাই? বুঝি না আসলে। আমার যতটুকু ধারণা যে অনেকে মা বোন নেই, সাবরিদের বেশিরভাগই যে সাবরি পোলাপানগুলো এরকম ঝামেলা করেছে তাদের অবশ্যই মা বোন নেই। মা বোন থাকলে হয়তো এরকম করতো না। তো আপনাদের কি মনে হচ্ছে তাকে রমনাতে এমনভাবে হ্যারাসমেন্ট করা আসলে কতটা যৌক্তিক? তো ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।